নমস্কার, শ্রমিক কথায় সকলকে স্বাগত জানাই। ইপিএফও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, এটা হলো মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত একটি সরকারি দপ্তর। এই সরকারি দপ্তর থেকে একটি নিউজ বাইরে বেরিয়ে এসছে। একটি নিউজ আর্টিকেল অনুযায়ী আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে এটা বুঝিয়ে দেবো কি, দেখুন, আপনারা এতদিন পর্যন্ত যে পেনশনটি পাচ্ছিলেন সেই পেনশনটি অতি শীঘ্রই পর্যাপ্ত পরিমাণে অনেক গুণ বেড়ে যেতে পারে। তো সেই কারণেই এটা আমি আপনাদেরকে জানানোর সূত্রে এই ভিডিওটা বানাচ্ছি। সেই অনুযায়ী আমি আপনাকে কিছু কিছু পয়েন্ট বুঝিয়ে দেবো যে কারণবশত আগামী দিনে আপনার ন্যূনতম যে পেনশন আছে সেই পেনশনটা অনেক গুণ বেড়ে যেতে পারে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের যদি চ্যানেল নতুন এসেছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অনেক ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, মিনিস্ট্রি অফ লেবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি নোটিফিকেশন যেটা ইপিএফও ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে, সেই নোটিফিকেশন অনুযায়ী আপনার যদি কোথাও 10 জন কিংবা 20 জন কিংবা তার থেকে বেশি যদি ওয়ার্কার কাজ করে, তো সেই জায়গাতে সেই ওয়ার্কারগুলোকে পিএফ দিতে হয়। পিএফ হচ্ছে একটি প্রভিডেন্ট ফান্ড। এটা আসলে হচ্ছে একটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, একটি অ্যাক্ট এবং এমপি অ্যাক্ট 1952 সাল দ্বারা সঞ্চালিত। এই অ্যাক্টটি অনুযায়ী একটি সরকারি দপ্তর কিংবা কোনো একটি বেসরকারি দপ্তর যেখানে 20 জন কিংবা তার থেকে বেশি ওয়ার্কার রয়েছে তাদের জন্য পিএফ কন্ট্রিবিউট করা কম্পালসারি হয়ে যায়। সেটা যখন আপনি রিটায়ার হয়ে যাচ্ছেন ওই মোমেন্টে আপনার, দেখুন, ওই মোমেন্টটা তো আপনি ওই স্যালারির সমান টাকা আর পাবেন না, সেই কারণে আপনার হাত খরচা চালানোর জন্য একটি ছোট্ট মতো পেনশন আপনাকে দেওয়া হয়। ওই পেনশনের যে টাকাটি আছে সেটা এতদিন পর্যন্ত যে অনেক কম গুণ ছিল সেটা কিছুটা বাড়িয়ে দেওয়ার কথা এখানে বলা হয়েছে। এবার এই যে আর্টিকেলটি বা এই যে নোটিফিকেশনটি বেরিয়ে এসেছে, নোটিফিকেশন অনুযায়ী আপনার এখনো পর্যন্ত এটা হয়ে যায়নি, বাট এটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি আপনি কোথাও কর্মরত ওয়ার্কার হিসেবে আছেন বা কোথাও কাজ করছেন, তো ওই ক্ষেত্রে সরকারি বেসরকারি কিংবা রাজ্য সরকারের বেসরকারি কিংবা কেন্দ্র সরকারের বেসরকারি কোনো সংস্থানে বা প্রতিষ্ঠানে আপনি যদি কাজ করছেন কিংবা কোনো লোকাল বডির কোনো কন্ট্রাক্টর কিংবা কোনো এমপ্লয়ার আন্ডারে আপনি যদি কাজ করছেন, তাহলে আপনার ন্যূনতম একটি ছোট্ট পিএফ কাটা হয়। এইবার ওই যে পিএফটি আপনার কাটা হয়, সেই পিএফ এর যে কন্ট্রিবিউশনটা আছে সেটা কিরূপ সেটা আমি প্রথমে আপনাকে বলে দিই। দেখুন, আপনার যে স্যালারি আছে সেই স্যালারির বেসিক প্লাস ডি এর উপর 12% প্লাস আপনার এমপ্লয়ার শতাংশ, সেটা 8.33% আপনার পেনশন স্কিমে জমা করে দেয়, আবার 3.67% আপনার ইপিএফ স্কিমে জমা করে দেয়। টোটাল আপনার যে স্যালারি আছে তার সিটিসি 24% আপনার কিন্তু পিএফ কন্ট্রিবিউট করা হয়ে থাকে। এক্ষেত্রে যখন আপনি রিটায়ার হয়ে যান ওই মোমেন্টে আপনি একটি অনেক বড় অ্যামাউন্টের যে টাকাটি পান সেটা আপনার স্যালারি কেটে রাখাই সেই টাকাটি আপনাকে দেওয়া হয়। আলাদা করে আপনার কিছু দেওয়া হয় না। সেই টাকাটি আপনি যেমন পেয়ে যাবেন, ঠিক সেই রূপই প্রত্যেক বছরের ন্যায় আপনি প্রত্যেক মাসে একটি ছোট্ট করে পেনশন পাবেন। এবার যদি মনে করুন আপনি মাসে 3,000 টাকা পেনশন পাচ্ছেন, তো ওই 3,000 টাকা পেনশনটা 12 মাসে কত হচ্ছে? 12 মাসে আপনার 36,000 টাকা চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে সেই জায়গাটাও এবার বুঝিয়ে দিই। দেখুন, ভারত সরকার যে সিলিং লিমিটটা করে রেখেছে সেটা 15,000 টাকা অবধি করা আছে। যদি আপনি 15,000 টাকা অবধি স্যালারি ওঠাচ্ছেন তাহলে আপনার কিন্তু পেনশন স্কিমে টাকা জমা পড়ছে। এবার যদি মনে করুন আপনার 15,000 টাকা থেকে যদি বেশি স্যালারি আপনি ড্র করছেন তাহলে কিন্তু আপনি পেনশন স্কিমের অধিকারী নন। তখন কিন্তু আপনার পিএফটা জমা হবে, ওই সময় কিন্তু আপনি পেনশনটা কিন্তু আর পাবেন না। এটা একটা এখানে লুফল আছে। দেখুন, যদি আপনি পেনশনের অধিকারী হতে চাইছেন তাহলে আপনাকে ন্যূনতম 10 বছর সার্ভিস কিন্তু দিয়ে রাখতে হবে। এই 10 বছর যে সার্ভিসটা আছে সেটা দেখুন পুরোপুরি কমপ্লিটলি যে 10 বছরই আপনার করতে হবে তা নয়, কিছুটা কম করলেও আপনার কিন্তু পেনশনের অধিকারী আপনি কিন্তু হয়ে যাবেন। এবার এখানে একটা নেগেটিভ পয়েন্ট আছে, যদি কোনো কারণবশত আপনি নিজের পিএফ এর যে টাকাটি আছে সেটা যদি উইথড্র করে নেন তাহলে কিন্তু আপনি আবার ওই 10 বছর কমপ্লিট যতক্ষণ না করছেন ততক্ষণ কিন্তু আপনি পেনশনের অধিকারী আর কিন্তু হতে পারবেন না। আপনাকে পুনরায় আবার 10 বছরের জন্য আপনাকে আবার সার্ভিস কিন্তু করতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক, তাছাড়া হবে না। এছাড়া আরেকটা জায়গা রয়েছে যেখানে মনে করুন আপনার রিটায়ারমেন্টের এজ আপনার কাছাকাছি চলে এসেছেন, যে সময় হয়তো আপনি 45 বছর থেকে কাজ করছেন কিংবা 40 বছর থেকে কাজ করছেন, এবার আপনার রিটায়ারমেন্ট হচ্ছে 60 বছর বয়সে। এইবার যদি তার মাঝামাঝি কোনো সময় আপনি পিএফটা পুরোপুরি উঠিয়ে নেন কিংবা আপনি কাজ ছেড়ে পিএফটা উঠিয়ে নেন কোনো কারণবশত, ওই সময় কিন্তু আপনি ওই পেনশনটা আর পাবেন না। তখন পুনরায় আপনাকে 10 বছর কমপ্লিট করতে হবে। তো এই দিক থেকে একটু নিজেকে সতর্ক রাখার চেষ্টা করবেন। এইবার যে আসল জায়গাটা আছে সেটা হচ্ছে, দেখুন, 9 বছর 6 মাস 1 দিন যদি আপনি কাজ করছেন তাহলেই কিন্তু আপনার পেনশনের অধিকারী আপনি হয়ে যাবেন। এটা
যদি আপনি লেটে কাজে ঢুকেছেন তো সেই ক্ষেত্রে এই জিনিসটা এখানে গণ্য করা হয়। পিএফ ডিপার্টমেন্ট থেকে এটা 10 বছর ধরে নেওয়া হয়। দেখুন, যদি আপনি কোথাও কাজ করছেন, ওই ক্ষেত্রে আপনি যদি অনেক লং টার্ম এমপ্লয়মেন্টের মধ্যে রয়েছেন, মনে করুন আপনার কোনো এমন কোনো পার্মানেন্ট সার্ভিসের মধ্যে আপনি আছেন, কিংবা কোনো সাপ্লাইয়ের মধ্যে আপনি আছেন, যেখানে কিনা বছর বছর হয়তো টেন্ডার হচ্ছে, কিংবা আপনার কাজটা এক্সটেন্ড হয়েই যাচ্ছে, আপনার কাজটা কিন্তু বন্ধ হয়েছে না, সেই ক্ষেত্রে আপনার যে স্যালারি আপনি পাচ্ছেন, সেই স্যালারির সাথে সাথে পিএফ যেমন আপনার জমা পড়ছে, সেরকম পিএফ এর খাতায় আপনার কিন্তু পেনশনটাও জমা পড়ছে। সেই পেনশনটা অনুযায়ী আপনি যদি 20 বছর সার্ভিস করেন, মনে করবেন 20 বছর যদি আপনি সার্ভিস করে নেন, তো ওর সাথে আরো 2 বছর এক্সট্রা কিন্তু বেনিফিট এখানে দেওয়া হয়। মানে 20 + 2 মানে 22 বছরের আপনার সার্ভিসটা তখন কাউন্ট করা হবে। এটার একটা অনেক বড় অ্যাডভান্টেজ কিন্তু কর্মচারীরা পেয়ে থাকে। আপনার যখন রিটায়ারমেন্ট হয়ে যাবে, ওই সময় যে আপনি যে পেনশনটা পাবেন, সেটা কিন্তু প্রো রাটা বেসিস অনুযায়ী কিন্তু ক্যালকুলেট করা হবে। এবার প্রো রাটা বেসিসটার একটি আলাদা সংজ্ঞা আছে, ওটাকে আলাদা ভিডিওর মাধ্যমে আমি আপনাকে ডিটেলসে বুঝিয়ে দেবো যে প্রো রাটা বেসিসটা কি জিনিস। দেখুন, আপনার যে পিএফ আছে, সেই পিএফটা কিন্তু 3টে ভাগ আছে। সেই ভাগগুলো কি কি? দেখুন, সবচেয়ে প্রথম হচ্ছে ইপিএফ, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, সেটাকে ইপিএফ বলা হয়। আরেকটা হচ্ছে ইপিএস, এমপ্লয়িজ পেনশন স্কিম। এমপ্লয়িজ পেনশন স্কিমটা হচ্ছে আপনার যে পেনশনটা আছে সেটা। আরেকটা জায়গা রয়েছে ইডিএলআই। ইডিএলআই হচ্ছে এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিম। এই তিনটি নিয়ে আপনার কিন্তু পুরো পিএফটি চলে। কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা, এটা এর বাংলা নাম। এর অর্থ হলো আপনার পিএফ ডিপার্টমেন্ট, শুধু শর্টকাট ভাষায় এটাকে বলা হয়। দেখুন, যদি এই ইনক্রিমেন্টটা 15,000 থেকে, যে মিনিমাম ওয়েজটা যেটা আপনার সিলিং লিমিটটা আছে, সেটা যদি 15,000 থেকে বাড়িয়ে 21,000 করা হয়, তাহলে সেই ক্ষেত্রে অনেক নতুন নতুন ওয়ার্কাররাও কিন্তু পেনশনের অধিকারী এখানে হয়ে যাবেন। সেটা কিন্তু অনেকটা ভালো, এই জিনিসটা আমরা কিন্তু এখানে এটাকে মনে করি। বর্তমানে যে সিলিং লিমিটটা আছে, সেটা দেখুন আপনার 15,000 টাকা রয়েছে, ওটা অনুযায়ী আপনার 8.33% যদি আপনি কাউন্ট করেন, তো তার মধ্যে 1250 টাকা আপনার কিন্তু ভারত সরকার কিন্তু ফিক্স করে রেখেছে। ওই ফিক্স যে লিমিটটা আছে, সেটাকে যদি 21,000 টাকা অব্দি চলে যায় সিলিং লিমিটটা, যে ওয়েজটা যেমন ইএসআই তে আছে, সেটা করে দিলে আমাদের যে ন্যূনতম যে আমাদের পেনশন স্কিমে যে টাকাটা জমা পড়ে, সেটা 499 টাকা, মানে 1250 থেকে 1749 টাকা পর্যন্ত চলে যাবে। সেটা 499 টাকা কিন্তু একটি বৃদ্ধি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ওই খাতে এইভাবে পেমেন্টটা কিছুটা বেড়ে যায়, তাহলে কিন্তু 0.9% এর হারে এই ইনক্রিমেন্টটা হবে। এটা কিন্তু থার্ড টাইমের জন্য হবে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যে আপনি পুরো চার্টটা দেখে নিন। এই চার্টটা অনুযায়ী কিন্তু যেভাবে রিভিশন হয়েছে প্রত্যেকবার ইপিএফ ওয়েজটা, সেই চার্টটা আমি আপনাকে দিয়ে দিলাম। এটা আপনি নিজে পজ করে ভিডিওটা চেক করে নিন। দেখুন, কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে রিটায়ারমেন্টের যে এজ আছে, সেই এজটা হচ্ছে 58 বছর বয়স। এক্ষেত্রে আমি আপনাকে উদাহরণস্বরূপ বলি, অ্যাপোলো যে হসপিটাল রয়েছে, বা অ্যাপোলো যে একটা টিম নেটওয়ার্ক রয়েছে, সেই নেটওয়ার্কটার যে আপনার রিটায়ারমেন্ট এজ 58 ইয়ার্স, এটা কিন্তু ওইখানে করা হয়েছে। এক্ষেত্রে এরকম করার একটা অ্যাডভান্টেজও আছে, একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। আপনাকে 2 বছর আগে হয়তো কাজটা ছেড়ে দিতে হবে, মানে 60 বছরের আগে 58 বছর আপনাকে কাজ ছেড়ে দিতে হবে। আবার অন্যদিকে একটা প্লাস পয়েন্টও এটা রয়েছে কি, নতুন যে নিউকামার আছে, তারাও কিন্তু কাজে জয়েন করতে পারবে এই সুবিধার মাধ্যমে। দেখুন, বর্তমানে যেভাবে আপনার পেনশন অ্যাকাউন্ট করা হয়, সেটার একটি ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা আমি আপনাকে একটা লিখে রেখেছি। সেই লিখা যে লিমিটটা আছে, যে কত টাকা হলে কত টাকা বেড়ে যেতে পারে, সেই জিনিসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেই অনুযায়ী আপনারা ক্যালকুলেশন করে নিতে পারেন কি আপনার বর্তমানে কি রূপ রয়েছে। এটা কিন্তু অ্যাপ্লিকেবল শুধু যে গভর্নমেন্ট সেক্টর তা নয়, এটা প্রাইভেট সেক্টরের উপর অ্যাপ্লিকেবল বেশিরভাগ ক্ষেত্রে। আর যে গভর্নমেন্টের যে পিএফ ডিপার্টমেন্টগুলো রয়েছে, সেটা কিন্তু ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের ভিন্ন ভিন্ন রুল চলে। কোনো একটি ডিপার্টমেন্টের ফিক্স যে পিএফ আছে, বা ফিক্স যে উনি পেনশন পাচ্ছেন, এটা কিন্তু মোটেও নয়। প্রত্যেকটি ডিপার্টমেন্টের একটি মিশ্র ইকোনমি আছে। ভারতের ইকোনমি যেমন মিক্সড ইকোনমি, পুঁজিপতিরা দেশ চালাচ্ছে, সেই রকমই এই জিনিসটা কিন্তু রয়েছে। তাহলে ওই জায়গাটা আমি আপনাকে দেখিয়ে দিই। দেখুন, এখানে সার্ভিস পিরিয়ড, আপনার যে পেনশন কাউন্ট হয়, সেটা হচ্ছে সার্ভিস পিরিয়ড। আপনি যত বছর সার্ভিস করবেন, ইন লাস্ট 2 মাসের যে স্যালারি আছে, সেটা গুণিত হবে ডিভাইডেড বাই 70। প্রেজেন্ট, দেখুন বর্তমানে যদি আপনার যে লিমিটটা আছে, সেটা হচ্ছে 32,000 ইন্টু 15,000 ডিভাইডেড বাই 70, 6,857 টাকা। এটা আপনার যে পেনশন আছে, সেই পেনশনটা আপনি পান। ম্যাক্সিমাম এত দূর যেতে পারে। আবার যদি ভবিষ্যতে এটা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এটা 32,000 ইন্টু 32 ইন্টু 21,000 ডিভাইডেড বাই 70, 9,600 টাকা আপনার কিন্তু যে পেনশন আছে, সেটা বৃদ্ধি হয়ে যাবে। প্রায় 10,000 টাকা কাছাকাছি আপনার পেনশন চলে যাবে। এবার দেখুন, 15,000 থেকে যদি 21,000 যায়, তো 6,000 টাকা এই বৃদ্ধি পেতে পারে। এখন পেনশন পাবেন, মিনিমাম যে আপনার পেনশন আছে, এটা 2,743 টাকা অবধি যায়। কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল
এবং বিবিধ বিধান আইন অনুযায়ী 1912 সালে অনুযায়ী এই অ্যাক্টটি পাস হয়েছে। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এই ভিডিওটা আপনার যারা কর্মরত ওয়ার্কার রয়েছেন বা আপনার পরিচিত যারা রয়েছেন তাদের কাছে শেয়ার করে দিন। ধন্যবাদ।